ছোট্ট একটা কীট পতঙ্গ কেড়ে নিচ্ছে জীবন। মৃত্যুর মিছিলে প্রতিদিনই যুক্ত হচ্ছে নিত্য নতুন নাম, বাড়ছে পরিসংখ্যানের হারও। মশা মারতে রীতিমতো কামান ব্যবহার করেও ব্যর্থ হচ্ছে প্রশাসন। মশা নিধনে ব্যয়ও বাড়ছে, তারপরও মশার কাছেই যেন ধরাশায়ী মানুষ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক পরিসংখ্যানে ডেঙ্গুতে বাংলাদেশের মৃত্যুর হার সবার উপরে। অবস্থা এমন যেন মশার রাজ্যে সামান্য প্রজা আমরা। পরিস্থিতি কেন এতটা ভয়াবহ সে বিষয়ে অনুসন্ধান থাকছে এবারের তালাশে। শহর থেকে গ্রামাঞ্চল, পুরো দেশটাই ডেঙ্গুময়। হাসপাতালে হাসপাতালে ডেঙ্গু রোগীদের আহাজারি আর হাহাকারের চিত্র। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে মশার হাতেই যেন বন্দি মানুষের জীবন। এডিস মশা, এই মশার কামড়েই মূলত ডেঙ্গুতে আক্রান্ত হন মানুষ। ডেঙ্গুর বাহনও বলা যায় এডিস মশাকে। পরিসংখ্যান বলছে প্রতি বছর বিশ্বে 7.5 লাখ মানুষের মৃত্যু হয় মশার কারণে। বাংলাদেশেও এখন মূর্তিমান এক আতঙ্কের নাম এডিস মশা, যার এক কামড়েই হাসপাতালে পড়ছে কান্নার রোল, বাড়ছে মৃত্যুর মিছিল। এই যেমন সাইমের বাবাও সুস্থ সবল মানুষ ছিলেন, ব্যবসা করতেন নারায়ণগঞ্জে। গেল 12ই ডিসেম্বর বাবা নামের বট বৃক্ষটা হারিয়েছে। বাবার ঠিকানা হয়েছে নারায়ণগঞ্জ পৌর কবরস্থানে। সাইমের মা আক্ষেপ করে বলছিলেন, এক মশার কামড়েই হারাতে হলো স্বামীকে, অথচ মানুষ হয়েও কিছুই করতে পারলাম না আমরা। দোকানটায় বসতে হয়, না বসলে তো বেচাকিনি হবে না, আর কাজও করতে হয়। কাজ না করলে তো ইনকাম আসবে না, ইনকাম না আসলে তো আমার বাজারও চলবে না। আমার হাজব্যান্ড কিছুই রেখে যায় নাই, মানে শূন্য পথে আমার ছেড়ে দিয়ে চলে গেছে। বাবাকে হারিয়ে নির্বাক সায়েম, তবে ক্ষোভ আর হতাশা খুঁড়ে খাচ্ছে তাকে। তার আক্ষেপ, সামান্য মশার কাছে হাঁটতে হয়েছে তার বাবাকে। আমাদের নারায়ণগঞ্জে প্রতিনিয়ত ডেঙ্গু রোগী ধরা পড়ছে, ইভেন অনেক কিছু হচ্ছে। তারা ধরেন ডেঙ্গুর জন্য যে মশা নিধনের যে ওষুধটা, ওইটা দিচ্ছে, কিভাবে দিচ্ছে আপনি দেখলে হাসবেন। মানে মূলত যে মশা নিধনের ওষুধ যদি এইভাবে দেওয়া হয়, আমার ড্রেনেজ সিস্টেমের ঠিক নাই, বায়ু নিষ্কাশন ব্যবস্থার কোনো কিছু ঠিক নাই, তো দিন শেষে আমার বাবা যদি মারা যাওয়ার ফলটা একটা ধরি, হ্যাঁ গভর্নমেন্টের দোষ আছে। নগর জীবনের খামখেয়ালিপনা, প্রশাসনিক ব্যর্থতা আর উদাসীনতা, সবকিছু মিলে এডিস মশা যেন এক মূর্তমান আতঙ্ক। ধনী কিংবা গরিব, গ্রাম বা শহর, সবখানেই এডিস মশা মানুষের জীবনকে বিপর্যস্ত করে তুলেছে। রাজধানীর মধ্য বাড্ডার 5 তলা বাজার এলাকার এই বাড়ির নিচতলায় ভাড়া থাকেন আব্দুর রাজ্জাক। বেসরকারি একটি প্রতিষ্ঠানে ছোট পদে চাকরি করলেও 3 ছেলে ও স্ত্রীকে নিয়ে তার ছিল সুখের সংসার। বড় ছেলে 8ম শ্রেণীতে ফার্স্ট বয় হওয়ার পরও ডেঙ্গুর ভয়াল থাবায় এবার বার্ষিক পরীক্ষায় অংশ নিতেই পারেনি। দিনের বেলায়ও মশারি টানিয়ে থাকতে হচ্ছে তাদের। অনেক অসহায় হয়ে গেছে, কারণ আমার একটা ছেলে মহাখালী হসপিটাল আছে, ডিএনসি হসপিটালে, আর একটা ছেলেকে এই মেডিকেল ক্লিনিকে ভর্তি করেছিলাম, ওইখান থেকে নিয়ে আসছি। একবার পারা যাচ্ছে না, এখানে দূরে পারা যাচ্ছে, কিন্তু আসলে ভাই শারীরিকভাবে আমি ভালো নেই ভাই, মানসিকভাবে খুব একটা অসহায়ের ভিতরে পড়ে গেছে। অন্যদিকে ছোট ছেলেকে নিয়ে মহাখালী ডিএনসিসি ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতালে আছেন রাজ্জাকের স্ত্রী শাহনাজ আক্তার। জ্বর ভালো হলেও প্লাটিলেট কমে যাচ্ছে আদরের সন্তানের। মেঝো ছেলে এখনও সুস্থ থাকলেও দুশ্চিন্তার যেন শেষ নেই বাবা মা দুজনেরই। আমার ওই বড় ছেলে শুনছি যে অজ্ঞান হয়ে গেছে, জ্বর আইসা, ওরও পরীক্ষা দিচ্ছে, ওরও বলে ডেঙ্গুর লক্ষণ আছে। হাসপাতাল জুড়ে এমন আতঙ্কের গল্প। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতালে প্রতিদিনই ভর্তি হচ্ছে ডেঙ্গু আক্রান্ত রোগীরা। ড্রেনেজের কারণে ডেঙ্গু মশাটা বিস্তার লাভ করে। এগুলো ওইখানে অন্ধকার এবং নোংরা জায়গার মধ্যে জন্মায়, পরবর্তী গিয়া ওইখান থেকে বের হইয়া আপনার বিভিন্ন জায়গায় হয়তো লুকায়। আমি একটা প্রাইভেট হসপিটালে টেস্ট করাই, তখন পজিটিভ ধরা পড়ে। ডেঙ্গু আক্রান্ত ছোট ছেলেকে নিয়ে এই হাসপাতালে ভর্তি রাজধানীর জুরাইনের বাসিন্দা মোহাম্মদ নাসির। অনেকদিন ধরে মশার ওষুধ দেই না, এবং মনে করেন এর দায়িত্বে যারা আছে এরা যদি একটু খেয়াল রাখে
বড় মাছের হইলে এটা আলাদা জিনিস, বাচ্চাদের হইলে এটা অন্য সবাই মনে করেন আতঙ্ক ভয়। দুই সিটি কর্পোরেশন বা প্রশাসনের উপর দায় চাপিয়ে দিয়ে আমরা বাঁচতে চাই, কিন্তু আমার বা আপনার ব্যর্থতা কি কম দায়ী নয়? নিজের অজান্তেই চাষ করছি এডিস মশা, নেই কোনো সচেতনতার বালাই। পুরান ঢাকার জুরাইন মিষ্টির দোকান এলাকায় হতবাক হতে হয় আমাদের। অপরিকল্পিতভাবে গড়ে ওঠা এই এলাকা ইতিমধ্যেই ডেঙ্গুর জন্য রেড জোন হিসেবে তালিকাভুক্ত করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। তালাশ টিমও দেখতে চায় এলাকার পরিস্থিতি কী। পূর্ব জুরাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়, নিচতলায় একটি রুমের ভেতরে জমে থাকা পরিষ্কার পানি দেখতে পায় তালাশ টিম, যেখানে এডিসের বংশবিস্তারের সংখ্যা অনেক বেশি। বিদ্যালয়ের এমন করুণ পরিস্থিতিতে অনেক শিক্ষার্থী চলে গেছে অন্য শিক্ষা প্রতিষ্ঠানে। তারপরও এখনও যারা আছে তাদের মধ্যে 25 থেকে 50 ভাগই ডেঙ্গু আক্রান্ত হয়েছে। আঁতকে ওঠার মতো বিষয় হচ্ছে এটা শুধু কাগজের হিসেব, প্রকৃত তথ্য আরও ভয়াবহ। আমাদের বাচ্চাগুলা আমরা যেটুক জানি সেটা হবে মনে করেন 40-40% মতো হবে, আর আমাদের ম্যাক্সিমাম তথ্য বা গার্ডিয়ান দেয় না। শিক্ষকদের মধ্যেও 7 জনের অবস্থা ছিল সংকটাপন্ন। আমাদের সব টিচারের চিকুনকুনিয়া মিলে সব টিচারেই। আমার নিজেরও ডেঙ্গু হয়েছে, তারপরে সাবরিনা ম্যাডাম ডেঙ্গু হয়েছে। এ তো গেল একটি শিক্ষা প্রতিষ্ঠানের চিত্র। খোলা ড্রেনেজ ব্যবস্থা, হাজার হাজার মশার আবাসস্থল, বিকেল হলেই যারা নাকি ভয়ঙ্কর হয়ে ওঠে। এই এলাকার সড়কগুলো উঁচু করতে গিয়ে অনেক বাড়ির একতলা পর্যন্ত তলিয়ে গেছে। বসবাস করা একেবারেই অনুপযোগী। পরিত্যক্ত সেসব বাড়িতেই মূলত পানি জমছে, সেই পানিতে বাসা বাঁধছে এডিস মশা। আমার ছেলে 7 দিন থেকে এসে 7 দিন থাকার পরে একদিন পরে আমার বউ আবার অসুস্থ, মানে দুজনের ডেঙ্গু। ড্রেন পরিষ্কার করে না, ড্রেনের কোনো ময়লার লোক আঙ্গগলিতে ঢুকে না। যদি ড্রেন ক্লিয়ার থাকে তাইলে মনে করেন নিচে থেকে পানি চুয়ে না, ড্রেন ভরা থাকে পানির চাপ হয়, এরপরে বাড়ি ভিতরে পানি চুয়ে, যে দেখেন অনাবরত পানি চুয়াইতেছে। এমন 3টি বাসায় নিচতলায় মশার লার্ভার সন্ধান পায় তালাশ টিম। অনেক বাসায় প্রবেশ করা সম্ভবই হয়নি। রাস্তাহীন এই বাড়ির মালিক সাবেক একজন ব্যাংক কর্মকর্তা। নিচতলার জমা পানিতে পাওয়া যায় লার্ভা। ঠিকমতো মানে পানি ঠিকমতো যায় না, বৃষ্টি হলেই আঁটো পানি হয়ে যায়। আমাদের বাসায় 3-4 জনের হয়েছে ডেঙ্গু। না, ইদানিং কোনো ওষুধ ছিটাইতে দেখি না। স্থানীয়দের দাবি এখানকার 50 ভাগ মানুষই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। নতুন করেও আক্রান্ত হচ্ছেন অনেকে। সন্ধ্যা হইলে আমরা জানলা দরজা আটকায়া ঘরের মধ্যে বসে থাকি। আমি বাচ্চাদের নিয়েও সচেতন করতে পারি না। মেডিসিন দিয়ে যাই স্কুলে, ঠিকই মানে পা ফুলে গেছে এরকম হয়, কিন্তু ডেঙ্গু আসলেও ভয়ানক আমাদের এই জুরাইনে। পরিস্থিতি এতটাই নাজুক যে বিশ্বের দরবারে বাংলাদেশ কোনো কিছুতে সেরা হোক আর না হোক, ডেঙ্গুর মৃত্যুহারে বাংলাদেশ সবার থেকে ওপরে। ডেঙ্গুর প্রভাব দেশে কিভাবে ঘটল সেই ইতিহাস তো জানা দরকার। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট IEDCR এর তথ্য মতে 1965 সালে সর্বপ্রথম ডেঙ্গু জ্বরের সঙ্গে পরিচিত হয় বাংলাদেশ, যদিও তখন ঢাকা জ্বর নামে পরিচিতি লাভ করে ডেঙ্গু। এরপর 1977 ও 1978 সালে কিছু বিচ্ছিন্ন রোগী শনাক্ত হয়। 1996-1997 সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে 35 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়। 2000 সালে ডেঙ্গু ও ডেঙ্গু হেমোরেজিক ফিভার পুনরায় আবির্ভূত হয়। সে বছরই সব রেকর্ড ছাড়িয়ে আক্রান্ত হন 5000-এরও বেশি মানুষ। দেশে ডেঙ্গু সংক্রমণের রেকর্ডকৃত সবচেয়ে বড় প্রাদুর্ভাব ঘটে 2019 সালে। সেই সময়ে 1 লক্ষ রোগী হাসপাতালে ভর্তি হয় এবং মৃত্যু হয় 179 জনের। এর পরের বছরগুলোতেও অসংখ্য মানুষ আক্রান্ত হন। সবথেকে বেশি আতঙ্ক ছড়ায় 2023 সালে। এ বছরে 3,21,179 জন ডেঙ্গুতে আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়, যার মধ্যে মারা যায় 1,705 জন। 2025 সালের শুরু থেকে আগস্ট পর্যন্ত বিশ্বের 175টি দেশের ডেঙ্গু সংক্রমণের তথ্য প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। সেখানে বাংলাদেশে ডেঙ্গুতে মৃত্যুর হার সর্বোচ্চ। এই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়া।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 2025 সালের মাঝামাঝি অবস্থায় ডেঙ্গুতে মৃত্যুর হার গত বছরকে ছাড়িয়ে যায়। 2024 সালের ডিসেম্বর পর্যন্ত 575 জন মারা যায়। 2025 সালের একই সময় পর্যন্ত মৃত্যু হয়েছে 412 জনের। তবে আক্রান্তের সংখ্যা গত বছরের তুলনায় 2025 সালে অনেক বেশি। আবার বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায় আক্রান্তের হার গত বছরের চেয়ে এবছর ঢাকার বাইরে তুলনামূলক বেশি। সহজ ভাষায় ডেঙ্গু ঢাকার 2 সিটিতে কমলেও বিভাগীয় অঞ্চলগুলোতে বেড়েই চলেছে। 2024 সালে বরিশালে আক্রান্তের সংখ্যা 9,000 হলেও 25-এ গিয়ে দাঁড়িয়েছে 21,500-রও বেশি। ময়মনসিংহ, রাজশাহী ও সিলেটেও বেড়েছে আক্রান্তের সংখ্যা। 25 বছরে কেন এডিস মশা নিয়ন্ত্রণ করা গেল না? এর দায়টা আসলে কার? সাধারণ মানুষও কেনই বা সচেতন হচ্ছে না? মৃত্যুর মিছিল আর কত বড় হলে টনক নড়বে সবার? 4 মিনিট পর ফিরছি। মশা মারতে বাজেট যেমন বাড়ছে, সমান তালে বাড়ছে মশাও। এদিকে মশা নিধনের বরাদ্দ যখন শহরের দিকে দেয়া হচ্ছে, তখন আক্রান্ত বাড়ছে গ্রামে। তাই বিশেষজ্ঞরা বলছেন, প্রয়োজনীয় পদক্ষেপ না নিয়ে মশার সঙ্গে লুকোচুরি বা কানামাছি খেলতে হবে আমাদের। মশা মারতে শত শত কোটি টাকা খরচ করা হচ্ছে প্রতি বছর। বাজেট বাড়লেও কমছে না এডিস মশা। শুধু ঢাকার 2 সিটি কর্পোরেশনে 12 বছরে মশা মারতে 1,200 কোটি টাকা খরচ হয়েছে। 2025-2026 অর্থ বছরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মশা নিয়ন্ত্রণের জন্য 188 কোটি টাকা বরাদ্দ ছিল, যার মধ্যে 80 কোটি টাকা শুধু কীটনাশক কেনায় ব্যয় ধরা হয়েছে। আরও 45 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে আউটসোর্সিংয়ের মাধ্যমে মশা নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনার জন্য। অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মশা নিয়ন্ত্রণে বরাদ্দ রেখেছে 54 কোটি টাকা, যার মধ্যে শুধু কীটনাশক কেনায় ব্যয় হবে 45 কোটি টাকা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে উত্তরের ডেঙ্গু প্রতিরোধে আয়োজন বেশি, তারপরও কেন কমছে না আক্রান্তের হার? এ বিষয়ে জানতে চাইলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের প্রধান জানান, অফ সিজনে ডেঙ্গু আক্রান্তের প্রধান কারণ অসচেতনতা। প্রশ্নটা হচ্ছে যে বৃষ্টি না হলেও কিন্তু রোগীর সংখ্যা আমাদের এক্সপেকটেশন অনুযায়ী কমছে না। কারণ হচ্ছে এই মশাটা হচ্ছে আমার আপনার ঘরের ভিতরে, আমার আপনার বেসমেন্টে, ছাদে, 2 বাড়ির মাঝখানে এবং কার্নিশে। ফগার মেশিনে ছিটানো ওষুধ খুব বেশি কার্যকর নয়, কিন্তু এটি না করলে প্রশ্ন তোলেন নগরবাসী। মানে আমাদের পারসেপশন, মানে মানুষের, নগরবাসী, যে ওষুধে কাজ হয় না বা ওষুধে শুধুমাত্র কেরোসিন থাকে, পানি থাকে। তো এই পারসেপশনটার মূল কারণটা হচ্ছে যে পয়জনগুলা, যে ইনসেকটিসাইডগুলো দুনিয়া জুড়ে ইউজ করা হচ্ছে মশার জন্য, সেগুলো হচ্ছে কন্ট্যাক্ট পয়জন। তার মানে হচ্ছে আমি যত ওষুধই দেই, এটা যদি মশার কন্ট্যাক্টে না আসে তাহলে মশাটা মরবে না। দক্ষিণ সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের প্রধানের দাবি, ডিএসসিসিতে আক্রান্তের সংখ্যা তুলনামূলক অনেক কম। প্রত্যন্ত অঞ্চল থেকে আগত রোগীদের কারণেই নাকি এই আক্রান্তের সংখ্যাটা বেশি। আমরা যদি ডিজি হেলথের রিপোর্টটা দেখি, সেই রিপোর্টে আপনার দেখা যাবে যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে এতগুলা পেশেন্ট, উত্তর সিটি কর্পোরেশনে এতগুলা পেশেন্ট, কিন্তু এই পেশেন্টগুলো আসলে দক্ষিণ সিটি কর্পোরেশন আর সারা দেশের। তবে 2 সিটি কর্পোরেশনের স্বাস্থ্য প্রধানদের একজনও নিজেদের কর্মী বাহিনীর অবহেলার কথা স্বীকার করলেন না। ঢাকার 2 সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের প্রধানের বক্তব্য অনুযায়ী জনসাধারণ সচেতন হলেই নগরবাসী ডেঙ্গুর হাত থেকে রক্ষা পাবেন। আসলে কি তাই? চলুন খতিয়ে দেখে আসি। 27 ডিসেম্বর 2025 সকাল 8 ঘটিকা। মশক নিধন কর্মীদের কাজের চিত্র সরেজমিনে দেখতে ছদ্মবেশে মিরপুর 2-এর 60 ফিটে হাজির তালাশ টিম। ভবনের 2য় তলায় সুপারভাইজারের অফিস। উপরে উঠতেই কয়েকজন কর্মী নেমে যাচ্ছেন। জিজ্ঞেস করতেই জানালেন শীতের কারণে নাকি তারা আজ ঔষধ ছিটাতে যাবেন না। দেখা মিলল না সুপারভাইজারেরও। ঠান্ডা তো
মানুষকে স্বাস্থ্য ঝুঁকিতে ফেলে সিটি কর্পোরেশনের নিয়োগকৃত কর্মকর্তা কর্মচারীদের কাজের অবহেলার এমন অভিযোগ নতুন নয়। তবে এর সত্যতা নিশ্চিত করতে আমাদের যেতে হবে আরেকটি অফিসে। একই দিন সকাল 8:45টায় আমাদের অবস্থান মিরপুরের শেওড়াপাড়ায়। এই মার্কেটের 3য় তলায় মশক সুপারভাইজারের অফিস। মশক নিধন কর্মীরা কাজের প্রতি কতটা যত্নবান সেটি যাচাই করাই আমাদের লক্ষ্য। সকাল 9টা থেকে 9:15টার মধ্যে দুজন মেশিন নিয়ে উঠে পড়েন অফিসে। 10টার পর পাওয়া যায় আরেকজনকে। তিনি মেশিন ঠিক আছে কিনা যাচাই করছেন। জিজ্ঞাসা করতেই বললেন কাজ শেষ করে এসেছেন, 30 লিটার ওষুধ নাকি দেয়া শেষ। খটকা লাগলো, এত জলদি কিভাবে আসলেন তিনি? নিয়ম অনুযায়ী 50 লিটার ওষুধ দুপুর 12টা পর্যন্ত ছিটিয়ে অফিসে আসার কথা তার। এক পর্যায়ে যা বললেন তাতে আর বুঝতে বাকি রইল না যে তিনি এখনো কাজেই বের হননি। এখনো আসা হইতো না, আজকে আমার শনিবার দিন মেশিন পরিষ্কার টরিষ্কার করা লাগে, কোনো জায়গায় সমস্যা থাকলে এটা ঠিকঠাক করা লাগে। অথচ স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে 26শে ডিসেম্বরেও সারা দেশে ডেঙ্গু আক্রান্তের তালিকায় ডিএনসিসির অবস্থান ছিল দ্বিতীয়। বিশেষজ্ঞরা বলছেন কর্মীদের এমন অবহেলার মাসুল গুনতে হচ্ছে নগরবাসীকে। ডেঙ্গু আক্রান্তের তালিকায় রেড জোন খ্যাত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কামরাঙ্গীরচর এলাকার 31 শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালে হাজির তালাশ টিমের সদস্যরা। সকালে হাসপাতালের কোয়ার্টারে লার্ভা ধ্বংসের বিশেষ ওষুধ ছিটাচ্ছে মশক নিধন কর্মীরা। সুপারভাইজার জানান আক্রান্তের হার কমে যাওয়ায় এখন ওষুধও কম ছিটানো হয়। প্রতিদিন আমাদের বিকালেরটা আসে অকটেনের সাথে মিলিথিয়াম যেটা ওষুধটা, আর আপনার যেটা আমরা সকালে যেটা করি এটা সপ্তাহে একদিন আমরা নিয়ে আসি। বৃষ্টি নেই প্রায় 2 মাস, তারপরও কেন আক্রান্ত হচ্ছে মানুষ? বিশেষজ্ঞরা বলছেন বাসাবাড়ির ভিতর ফুলের টব, গাড়ির পার্কিংয়ে জমে থাকা পানি, বাড়ির কোনায় বিভিন্ন ধরনের প্লাস্টিক, ডাবের খোসা জমে থাকা পানি থেকে জন্মাচ্ছে এডিস মশা। কিন্তু যে ওষুধ ছিটানো হচ্ছে সেটি কতটা কার্যকর তাও তো দেখা দরকার। তাই মশক নিধন কর্মীদের কাছ থেকে সামান্য ওষুধ সংগ্রহ করি আমরা। কিছু মানুষের অসচেতনতা যেমন রয়েছে, ঠিক তেমনি মশক নিধন কর্মীদের অদক্ষতা এবং উদাসীনতার কারণে ডেঙ্গু থেকে খুব সহজেই মুক্তি মিলছে না। তাহলে উপায় কি? চলুন সংগ্রহ করা ঔষধ পরীক্ষা করে দেখি তাতে কি মেলে। মশক নিধন কর্মীদের থেকে নেয়া মশার লার্ভা ধ্বংসকারী টেমিফস নিয়ে আমরা হাজির হই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক কবিরুল বাশারের ল্যাবে। 1 লিটার সমপরিমাণ পানিতে মেশানো হয় 2.5 মিলি টেমিফস। পরে সেখানে ছেড়ে দেওয়া হয় 10টি জীবিত লার্ভা। 2 ঘন্টা পর বোঝা যাবে ওই ওষুধ কতটা কার্যকর। যদিও কীট তত্ত্ববিদ ডক্টর কবিরুল বাশার বলেন ওষুধ হিসাবে টেমিফস খুবই কার্যকর। মূল সমস্যা আমাদের মেধা ও মননে, যার কারণে এডিস নির্মূলে আজও ব্যর্থ প্রশাসন। একটি কীটনাশকের মাত্রা আছে যে আপনি কত মাত্রায় কোন পরিবেশে কতদিন পর পর কোন মশার ক্ষেত্রে আপনি কতটা প্রয়োগ করবেন। আপনি যদি সঠিক সময়ে, সঠিক মাত্রায়, সঠিক জায়গায়, সঠিক সময় পর পর আপনি এইটা প্রয়োগ না করেন, তাহলে আপনার টেকনোলজি যতই ভালো হোক, আপনার টেকনোলজি কিন্তু কাজে দিবে না। মশা মারতে ফগার মেশিনে দেয়া ম্যালাথিয়ান ওষুধকে অকার্যকর দাবি করে তিনি বলেন সারা দেশে ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে হলে এখনই স্থানীয় প্রশাসনকে সঙ্গে নিয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এখানে আপনি স্প্রে করবেন, বাতাসের বেগে তো আপনার 30 সেকেন্ডের মধ্যে এটা মিলিয়ে যাবে। মশা মরার আগে ও তো বাতাসে মিলিয়ে যাবে, তাহলে ও কাজ করবে কিভাবে? তো কাজ করার মতো সময়টাই তো সে পাচ্ছে না। আমরা গবেষক হিসাবে ফগিংটাকে আমরা রিকমেন্ড করি না, বরং যেই টাকাটা ওখানে নষ্ট হচ্ছে সেই টাকাটা আপনি লার্ভিসাইডিংয়ে করেন। 1.5 ঘন্টা পর আবারও আমরা সেই ল্যাবে। ততক্ষণে টেমিফস মেশানো পানিতে মরে ভূত সবগুলো লার্ভাই। মশক নিধন কর্মীদের কাছ থেকে যে ঔষধ নেওয়া হয়েছে তাতে লার্ভা মরেছে। তাহলে সমস্যাটা আসলে কোথায় সেটি অনুসন্ধান করা জরুরি। আমাদের অনুসন্ধান বলছে সঠিক সময়ে সঠিক পরিমাণ ঔষধ ব্যবহার না করা
এবং মশক নিধন কর্মীদের কাজের প্রতি উদাসীনতার অভিযোগ রয়েছে। আজ বিদায় নিতে হচ্ছে। আজ বিদায় নিল, ফিরছি আগামী পর্বে নতুন কোনো তালাশ নিয়ে, সন্দেহ ভেদ করে সত্য নিয়ে আপনাদের কাছে। সেই পর্যন্ত আপনিও জারি রাখুন অনুসন্ধান। মনে সন্দেহ জাগায় এমন কিছু দেখলে তালাশ করুন, ভেঙে ফেলুন দৃষ্টির সীমানা। তালাশ টিম থাকবে আপনার সাথে।